হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আর স্পেশাল বিকজ আজকে রথ তৈরি করব। তো আমিও খুব এক্সাইটেড, কারণ আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। আমি জানি না আউটকাম কেমন আসবে, বাট আমিও এক্সাইটেড। দেখা যাক কি হয়। মানে আমি এত গ্যারেন্টি দিয়ে আগে থেকে বলতে পারছি না, এটা কাজটা হওয়ার পরেই হয়তো বুঝতে পারবো কেমন হচ্ছে। একদম ইউনিক হতে চলেছে। আর আজকের ওয়েদারটা ফাটাফাটি, জয় জগন্নাথ। তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে আগের বছরে রথ সাজিয়েছিলাম, আর এই ইয়ারে আবার সেই রথটাকে নতুন করে সাজাবো। তো প্রিভিয়াস ইয়ারের ভিডিও তো আনফর্চুনেটলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রথ সাজানোর ভিডিও, বাট এই ইয়ারেরটা অবভিয়াসলি শেয়ার করবো, অবভিয়াসলি করবো। আর তোমরা প্লিজ সাথে থাকো। এটাই হলো সেই রথটা, যেটা বিগত 3 থেকে 4 বছর ধরে রয়েছে। আর প্রত্যেক বছরই এই রথের ওপরে নতুন নতুন ডেকোরেশন ট্রাই করি। এখানে দেখো, ফার্স্টে আমি পুরোনো যে কাগজ বা নিউজ পেপার দিয়ে রেলিং তৈরি করে ডেকোরেশন করা ছিল, সেই ডেকোরেশনগুলোকে খুলে রথটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর বেস যেটা থাকে রথের, মানে যে মেন কাগজগুলো থাকে, সেগুলোকে আমি আর খুলিনি, যেরকম ছিল সেরকমই ছেড়ে দিয়েছি। তারপর কার্ডবোর্ডগুলো দিয়ে রথটাকে এভাবে 3 দিক দিয়ে ভালোভাবে ঘিরে নিয়েছি। আর ফেভিকল আর মাস্কিং টেপ দিয়ে খুব ভালোভাবে সিকিউর করে নিয়েছি, যাতে রথটাকে টানাটানি করার ফলেও যাতে কোনো দিক থেকে খুলে না যায়। আর যেভাবে রথটাকে সাজাবো ইমাজিন করে রেখেছি, ঠিক সেইভাবে কার্ডবোর্ডগুলোকে কেটে কেটে রথের সাথে ফেভিকল আর মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তারপর দেখো, পুরো রথটাকে ঠিক এমন দেখতে লাগছিল। এবার একটু হোয়াইট সিমেন্ট জলে গুলে ওপর থেকে ব্রাশ করে একটা লেয়ার ক্রিয়েট করেছি, যাতে দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। চাইলে আমি এখানে কালারও ইউজ করতে পারতাম, বাট কি হয় না, কালার ইউজ করলে যে ন্যাচারাল ব্যাপার সেটা হয়তো আসবে না, খুব স্মুথ লাগতে পারে ব্যাপারটা দেখতে। বেসিক্যালি ওয়ালের একটা ন্যাচারাল টেক্সচার হয়, সেই টেক্সচারটাকে পাওয়ার জন্যই আমি হোয়াইট সিমেন্টটা ইউজ করেছি। তোমরা চাইলে কালারও ইউজ করতে পারো। এরপর আমি একটা মোল্ডেড মডেলিং ক্লে নিয়েছি, আর যে শেপগুলো আমার দরকার সেই শেপগুলো আমি হাতেই তৈরি করে নিয়েছি। এই শেপগুলো রেডি করার জন্য আমি কোনো ক্লে মোল্ড ইউজ করিনি, সবটা আমি হাতেই তৈরি করেছি। আর শেপগুলো নরম থাকতে থাকতে আমি ফেভিকল দিয়ে সেটা রথের সাথে অ্যাটাচ করে দিয়েছি। যেহেতু আমি আগেই হোয়াইট সিমেন্ট অ্যাপ্লাই করে রেখেছিলাম, তাই এই ক্লেগুলো খুব ভালোভাবেই রথের ওপর বসে যাচ্ছিল। অ্যাকচুয়ালি ক্লে নরম থাকলে ফেভিকলের কিন্তু খুব একটা দরকার হয় না, কিন্তু আমি যেহেতু এটা লং লাস্টিং করতে চাইছিলাম, আর যাতে অসাবধানতা বশত কেউ যদি বাই চান্স টানাটানি করে তাতে যাতে কোনোভাবে খুলে না যায় কোনো কিছু, তাই জন্যই আমি এটা ফেভিকল দিয়ে খুব ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছিলাম। আর এভাবেই আমি ক্লে দিয়ে ফুল, পাতা, গাছের শিকড়, ডাল, প্রজাপতি, নুড়ি পাথর প্রত্যেকটা জিনিস বানিয়ে সাথে সাথেই আমি রথের সাথে অ্যাটাচ করেছি। এগুলোকে আলাদা করে শোকানোর জন্য আমি কোনো টাইম দিইনি। আর এই গোটা রথটায় ক্লে দিয়ে ডিজাইন করতে আমার মোটামুটি 1.5 কেজি মতো ক্লে লেগেছে। কিন্তু আমি অল্প অল্প করে ক্লেটাকে রেডি করে তারপরে আমি শেপগুলো দিচ্ছিলাম। মানে খুব হার্ডলি আমি 2 থেকে 3টে প্যাকেট একসাথে খুলে ক্লেটাকে রেডি করে দেন আমি সেগুলোতে শেপ দিয়ে রথের সাথে অ্যাটাচ করছিলাম। দেন ওই ক্লেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার পর দেন নেক্সট আমি আবার 2-3টে প্যাকেট খুলে দেন ক্লেটাকে রেডি করছিলাম। এইভাবেই কিন্তু আমি অল্প অল্প ক্লেকে মাখিয়ে তারপরেই পুরো কাজটা করেছি, একবারে সমস্ত ক্লে একসাথে মাখিয়ে নিইনি। ক্লের প্যাকেটগুলোতে অ্যাকচুয়ালি 90 মিনিটস লেখা থাকে, যে পুরো হার্ড হতে 90 মিনিটস টাইম নেয়, কিন্তু আমি যতদিন ক্লে নিয়ে কাজ করছি আমি এটা নোটিস করেছি যে খুব হার্ডলি 1 ঘন্টাও কিন্তু হার্ড হতে টাইম লাগে না। 90% হার্ড কিন্তু 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। এভাবে আমি চারদিকে ফুল, পাতা এগুলো এক এক করে অ্যাটাচ করে নিচ্ছি। আর মাথার উপর যে শেডটা বানিয়েছি ওটাতে বড় বড় পাতাগুলো এক এক করে বসিয়ে শেডটা কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি হবিট হাউস কিন্তু আমার ভীষণই পছন্দের, আর শুধু আমারই কেন, হয়তো তোমাদেরও এখানে অনেকেরই হবিট হাউস ভালো লেগে থাকবে। জানি রাউন্ড শেপের হবিট হাউসগুলো কিন্তু দেখতে বেশিই ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, আমি তো আমার এই রথটাকে হবিট হাউসের মতো করে বানাতে বসেছি, যেটা তো রাউন্ড শেপ হওয়া একেবারেই পসিবল না। আমার তো একবার এরকম মনেই হয় যে কাশ একদিন হবিট হাউসে গিয়ে থাকতে পারতাম, আর নয়তো যদি কখনো পসিবল হয় নিজেই একটা মনের মতো করে হবিট হাউস তৈরি করে নিতে পারতাম। যাই হোক, আমি কিন্তু এই হবিট হাউসের কনসেপ্টে আমার এই রথটাকে ডেকোরেশন করতে বসেছি। দেখো, ক্লে দিয়ে যে শেপগুলো বানানো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অল টোটাল ঠিক এরকম একটা স্ট্রাকচার এসেছে রথটায়। আর এবার শুধু ফাইনালি কালার করা বাকি। আর ভেতরের পোর্শন দেখতেই পাচ্ছ যে আমি ছেড়ে দিয়েছি, কিছুই করিনি, পরে আমি এটাতে কালার করে দেবো। আর উপরে যে ধ্বজাটা সেটাও কিন্তু হাতেই তৈরি করা, এটা আগের বছরে যেরকম ছিল সেভাবেই রেখেছি। অ্যাকচুয়ালি জগন্নাথ দেব যে রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান তার নাম হচ্ছে নন্দী ঘোষ বা কপিধ্বজা। আর বলরামজির যে রথে চড়ে যান সেই রথটির নাম হচ্ছে তালধ্বজা। আর সুভদ্রা মহারানী যে রথে চেপে যান
তার নাম হচ্ছে দেবদলন বা পদ্মধ্বজা। কপিধ্বজা, কপির অর্থই হচ্ছে হনুমানজি। পতাকার মধ্যে হনুমানজির প্রতিকৃতি, সেটা হচ্ছে বিজয়ের লক্ষণ। ঠিক সেই একই কারণে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবেরা যে বিজয়ী হয়েছিলেন তার অনেকগুলো কারণের মধ্যে এই কপিধ্বজাও কিন্তু একটা অন্যতম কারণ ছিল, কারণ সেই কপিধ্বজাতে হনুমানজির একটা প্রতিকৃতি ছিল। সো কাজ তো চলছে, দেখতেই পাচ্ছ। যতদূর আমি কাজ করেছি তো তোমরা বলো যে কেমন লাগছে, আর কন্টিনিউ তো চলবে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে করতে করবো, নো প্রবলেম। আর রথটা দেখে তো বুঝতেই পারছো যে এটা কিন্তু সেই প্রিভিয়াস ইয়ারের রথ, যেটা আমি অলরেডি শর্টসের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। 2023-এ আমি যখন সাজিয়েছিলাম রোজ দিয়ে ডেকোরেশন করেছিলাম, তো সেই ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ভিডিও ক্লিপস ছিল না, আর থাকলেও সেগুলো ডিলিট হয়ে গেছিলো, তো সেগুলো তো শেয়ার করা পসিবল হয়নি। কিন্তু 2024-এর যে রথ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর যাতে এরকমভাবে 2025, 2026 ভিডিও আমি কন্টিনিউ করতে পারি, তোমাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করতে পারি, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক করতে হবে, আর আমাকে মোটিভেট করতে হবে, সাপোর্ট করতে হবে, তাহলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট এরকম তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তো বি মাই ফ্রেন্ডস, বি মাই ফ্যামিলি, থ্যাংক ইউ। তো চলো আবার কাজটা কন্টিনিউ করি। বাইরের নেচারটা দেখো কত সুন্দর, সকাল থেকে রাত হচ্ছে, আবার রাত থেকে সকাল হচ্ছে, কাজ করতে করতে কখন টাইম কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, কিন্তু কি আর করা যাবে, হাতে একদমই টাইম নেই। এবার আমি কালার স্টার্ট করলাম। দেখো আমি ফার্স্টেই বলে দিই, আমি কিন্তু এখানে বিভিন্ন টাইপের কালার কিন্তু একদমই ইউজ করিনি, খুব কম করে 3 থেকে 4টে শেড অ্যাপ্লাই করেই কিন্তু আমি সমস্ত কালার নিজে থেকে ক্রিয়েট করেছি। চলো সুবিধার জন্য তোমাদেরকে বলে দিই, রথের মধ্যে যত গ্রিন লিফ দেখতে পাবে সেগুলো আমি অনলি হোয়াইট, ডিপ গ্রিন, লেমন ইয়েলো আর ব্ল্যাক, মাত্র এই 4টে কালারই বিভিন্ন টাইমে বিভিন্নভাবে মিক্সড করে করে ডিফারেন্ট শেড তৈরি করেছি, আর এই শেডগুলোকেই আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। আর ঠিক একইভাবে গাছের যে শিকড় বা ডাল যেগুলো রয়েছে এগুলোর জন্য অনলি 3টে কালার ইউজ করেছি, লেমন ইয়েলো, ব্ল্যাক আর ব্রাউন কালার। আর এইভাবেই পুরো রথের মধ্যে যে কালারগুলো দেখতে পাবে অনলি 2 কি 3টে কালার মিক্স করে করে কিন্তু আমি কালারগুলোকে অ্যাপ্লাই করেছি, মানে খুব যে আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের কালার যে ইউজ করছি তা একেবারেই না, খুব হার্ডলি 2 থেকে 3টে কালারই ইউজ করে আমি শেডগুলোকে তৈরি করেছি। যাই হোক, রথে তো কালার করা চলছে, আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে রথযাত্রা উপলক্ষে আমি তোমাদেরকে জগন্নাথ দেব বা রথযাত্রা সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন দেব। চলো সেরকমই একটা সুন্দর কাহিনী আমরা জেনে নিই। তোমরা কি জানো রথযাত্রার ইতিহাস বা এই রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল? তোমাদের কখনো মনে হয় না যে জগন্নাথ তো স্বয়ং কৃষ্ণ, যে গৌর সেই কৃষ্ণ আর সেই জগন্নাথ, কৃষ্ণই হচ্ছে স্বয়ং জগন্নাথ। হঠাৎ করে শ্রীকৃষ্ণ কেন এরকম জগন্নাথের রূপ ধারণ করলেন? নিশ্চয়ই কখনো না কখনো তোমাদের মনে এই সকল প্রশ্ন তো জেগেইছে। সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চক সরোবরে স্নান করার প্রথা কিন্তু বহুদিন ধরেই আছে। তো ঠিক এরকমই সূর্যগ্রহণের একদিনে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা মহারানী, দেবকী, বসুদেব সহ সৈন্য সামন্ত সবাই মিলে গেছে সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চক সরোবরে স্নান করবার জন্য। এদিকে শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রে যাওয়ার কথা শুনে নারদ মুনি চলে গেছিলেন বৃন্দাবনে ব্রজগোপীদের কাছে সেই খবরটা দিতে যে কৃষ্ণ কুরুক্ষেত্রে আসছেন সমন্ত পঞ্চক সরোবরে স্নান করার জন্য। এদিকে ব্রজবাসীরা, ব্রজগোপীরা, রাধা সকলে মিলে সকল বৃন্দাবনবাসীগণ এসেছিল কৃষ্ণকে দর্শন করার জন্য কুরুক্ষেত্রের ওই সমন্ত পঞ্চক সরোবরের তীরে। তো তারাও সকলে স্নান করেছিলেন। এরকম যখন স্নান পর্ব শেষ হয়েছে, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা মহারানী যখন নিজ নিজ রথে উপবেশন করেছেন এবং রাজপ্রাসাদে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় ব্রজগোপীরা এসেছেন কৃষ্ণকে দর্শন করতে। তারা কৃষ্ণকে দর্শন করলেন, রাধারানীও কৃষ্ণকে দর্শন করেছিলেন। তো ভাগবতে বলা হচ্ছে যে ব্রজগোপীরা কৃষ্ণের বিরহ তো দূরে থাক, নিমেষ মাত্র কৃষ্ণের অদর্শন সহ্য করতে পারতেন না। এই জন্য তারা ব্রহ্মাকেও তিরস্কার করেছিলেন যে কেন তিনি এমন সৃষ্টি করলেন আমাদেরকে যে আমাদের চোখের পলক পড়ে, কারণ সেই পলক পড়ে মাত্র তারা কৃষ্ণের দর্শন পায় না, তারা ওই এক পলকও কৃষ্ণকে অদর্শন করে থাকতে চান না। সেই ব্রজগোপীরা 100 বছর ধরে কৃষ্ণের দর্শন করেনি। তো তোমরা বুঝতেই পারছো যেই সময় তারা খবর পেয়েছিল যে কৃষ্ণ কুরুক্ষেত্রে আসছেন এবং যখন তারা কুরুক্ষেত্রে এসে কৃষ্ণকে দর্শনের জন্য গেছিল, তারা কতটা ব্যাকুল ছিল কৃষ্ণকে দর্শন করার জন্য, তারা কতটা উৎসাহিত হয়ে কৃষ্ণকে দর্শন করার জন্য দৌড়ে দৌড়ে গেছিলেন। যখন কৃষ্ণকে দর্শন করলেন তারা অত্যন্ত খুশি হয়েছিলেন, কিন্তু রাধারানী কিন্তু খুশি হননি, তিনি কিন্তু সম্পূর্ণভাবে সন্তুষ্টই হলেন না। রাধারানী কৃষ্ণকে দেখে ভাবলো যে এই কৃষ্ণ তো আমার কৃষ্ণ নয়, আমার কৃষ্ণ তো গোপবালক, যার মাথায় ময়ূরের পালক আছে, যার হাতে বাঁশি আছে, গলায় বনমালা আছে,
পরনে পীতবাস রয়েছে। কিন্তু এই কৃষ্ণ তো এক রাজকুমার, মাথায় রাজমুকুট, হাতে ধনুক তলোয়ার, গলায় কণ্ঠহার, পরনে রাজ পোশাক, সৈন্য সামন্ত ঘোড়াসহ কত তার দেহরক্ষী। কিন্তু আমার কৃষ্ণ তো গোপ গোপী দিয়ে ঘেরা থাকতো, তাই এই কৃষ্ণ আমাদের নয়, এই ভেবে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। তো ব্রজগোপীরা যখন দেখলেন যে রাধারানী এরকম অসন্তুষ্ট, তারা ভাবতে থাকলেন যে কৃষ্ণের সাথে আলাদাভাবে কি করে রাধারানীর মিলন করানো যায়। এই এত লোকজন কোলাহলের মধ্যে তো রাধাকৃষ্ণের মিলন সম্ভব নয়। তাই তারা কি করলেন, তারা সবাই মিলে কৃষ্ণের যে রথ, ওই ঘোড়া সমেত রথকে টানতে শুরু করলেন। এমনকি বলরাম দাও তো তাদের সঙ্গী, ছোটবেলা থেকে একসাথে তারা বড় হয়েছে। তারা শুধু কৃষ্ণকেই না, বলরাম দাওকে সাথে করে টানতে শুরু করলেন। আর তাদের সাথে সুভদ্রা মহারানী ছিল। এখন দুই ভাইকে রথে করে টানতে টানতে নিয়ে যাবেন আর বোনকে ফেলে রেখে যাবেন, এটা তো হয় না। তাই তারা কি করলেন, সুভদ্রা মহারানীকেও টানতে শুরু করলেন। তো তারা রাধা কৃষ্ণের মিলনের জন্য এই 3টে রথ বৃন্দাবনের উদ্দেশ্যে টানতে শুরু করলেন। এরপর যখন রথ বৃন্দাবনে এসে পৌঁছালো, কৃষ্ণ যখন সকল বৃন্দাবনবাসীর সান্নিধ্যে এলেন, তাদেরকে দর্শন করলেন, তো কৃষ্ণ তো অত্যন্ত খুশি হয়ে গেছিল। তো তার মুখ ভর্তি এক অপূর্ব সুন্দর মধুর মিষ্টি হাসি, তার চোখ দুটি পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত, পূর্ণ বিকাশিত, আর তার হাত দুটি সকলকে আলিঙ্গন করার জন্য সামনের দিকে প্রসারিত হয়েছিল। ঠিক এই যে রূপ, এটি হলো শ্রী জগন্নাথ দেবের চিন্ময় রূপ। তিনি তার ভক্তকে দেখে অত্যন্ত খুশি হন। তিনি তার ভক্তকে সর্বদা আলিঙ্গন করতে চান, ভক্তের সান্নিধ্যে থাকতে চান। তিনি সর্বদাই 2 হাত সামনে বাড়িয়ে রয়েছেন তার ভক্তকে আলিঙ্গন করার জন্য, ভক্তকে সামনে সবসময় দেখার জন্য। ভক্তের কোনো দোষই তিনি দেখতে পান না। তিনি সবসময় ভক্তের ভালো কিছু, ভালো কাজ, ভালো গুণ দেখার জন্য চোখ সবসময় খুলে রেখেছেন। তিনি চোখের পলকই ফেলেন না। আর ভক্তকে দর্শন করে তিনি অত্যন্ত খুশি হন, তাই তার মুখের মিষ্টি এই বড় একটা সুন্দর হাসি রয়েছে। তো তোমরা তো জেনেই গেলে শ্রী জগন্নাথ দেবের এই রূপের কারণ কি, তার এই রূপের মাহাত্ম্য কি। আর একই সাথে কিন্তু আমি আমার বাড়ির পুজোরও কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ছিল এইবারের ডেকোরেশন 2024-এর। 2023-এর রথের ডেকোরেশন তোমরা অলরেডি শর্টসের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেইছো। তখন তোমার কাছে ক্লিপস ছিল না, শেয়ার করতে পারিনি, কিন্তু এইবার একটা পুরোটা শেয়ার করেছি। আর আশা করছি তোমাদের প্রত্যেকের রথ খুব ভালো কাটছে, ভালো কাটবে। 1 উইক এখনও আছে, আমরা 1 উইক ধরে এখনও রথের সেলিব্রেশন করব। তো তোমরা সকলে ভালোভাবে এনজয় করো। ভিডিও শেষে সকলকে জয় জগন্নাথ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।